লিওনেল মেসি, লিওনেল মেসি, লিওনেল মেসি। পুরো বিশ্বকাপ জুড়ে বা বলতে পারেন গত ২০টা বছর জুড়ে আসলে কেউ কিছু করে তো আর আলোচনায় আসতে পারে না। আলোটা স্পটলাইটটা আর কাউকে খুঁজে পায় না। ওই এক লিওনেল মেসি। দেখেন এই বিশ্বকাপটার কথায় যদি ভাবেন কি অবিশ্বাস্য সব পারফরমেন্স হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, ক্রিস্টিয়ানো রোনালদো একটু হলেও ভিনিসিয়াস জুনিয়র কি অসাধারণ পারফর্ম করতেছে, হালান্ড দারুণ খেলতেছে। কিন্তু এই লিওনেল মেসির যে প্রবল আলো এতে আর কিছু চোখে পড়ে না। সেখানে লো সেলসও একটা ছেলে একটা হাফ খেললো, একটা হাফ আর খানিকটা সময়। এতে কি করে মেসি ছাড়া অন্য কারোর উপরে আলো পড়ে? লো সেলসর গায়ে আর আলো পড়ে কি করে? না, শেষ পর্যন্ত সে আলোটা নিজে কেড়ে নিছে। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, দুর্দান্ত একটা বাঁকানো ফ্রি কিকে গোল করছে, পুরো ম্যাচ জুড়ে নিজের ক্রিয়েটিভিটিটা দেখাইছে। এই ক্রিয়েটিভিটির জন্য ৮টা বছর ধরে ওয়েট করতেছে ছেলেটা। বিশ্বকাপে এরকম একটু পারফর্ম করবে বলে ৮টা বছর ধরে ওয়েট করতেছে। সেই ২০১৮ সালে তার মেইন ম্যান হওয়ার কথা ছিল, মেসির ডান হাত হওয়ার কথা ছিল। সেই থেকে আর অপেক্ষা ফুরায় না, আর অপেক্ষা ফুরায় না। অবশেষে এই ২০২৬ সালে ৮ বছর পরে এসে বিশ্বকাপে তার অভিষেক হলো। অবশেষে মাঠে নামলো, নেমেই সে বলে দিল যে বয়সটা আমার ৮ বছর বেড়ে গেছে, ৩০ হয়ে গেছে, কিন্তু এখনো আমি সেই রাজকুমার আছি। আমি সেই সুখী রাজকুমার যে আসলে সুখ ছাড়া কিছু চিনত না, এখন দুঃখের সাগরে ভাসে। তার মধ্যেও চেষ্টা করে মানুষকে আনন্দ দিয়ে যাওয়ার, মানুষকে বেঁচে থাকার অবলম্বন দিয়ে যাওয়ার। আজকে অস্কার ওয়াইল্ডের সুখী রাজকুমারকে আমি দেখতে পাই আমাদের জিওভান্নি লো সেলসোর ভেতরে। এই যে একটা ভয়ানক মেটাফোর দেখতে পাই, এই গল্পটা আমি করব। আমি ঠিক লো সেলসোর গল্প বলবো এটা আমি দাবি করতে চাই না। ওর যে অসাধারণ গল্পটা, সেই গল্পটা আমি একটু আপনাকে দেখাবো। একটা অবশ্যই কল্পনা যে এটা কি করে অস্কার ওয়াইল্ডের সেই হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্সের ফুটবলীয় একটা ভার্সন, সেই জিনিসটা একটু গল্প করবো আজকে। আমার জীবনে যত রূপকথা পড়ছি, যত উপকথা পড়ছি, অস্কার ওয়াইল্ডকে তো মনে হয় কেউ পার করে যেতে পারে নাই। শুধু হ্যাপি প্রিন্স না, তার সমস্ত রূপকথাগুলো এখনো মনে হয় কত অর্থবহ, কত অর্থবহ। ছোটবেলায় প্রথমবার পড়ছি, তখন মনে হয়েছে শুধুই গল্প। যত বড় হয়েছি তত ওর ভিতরে নানা রকম লেয়ার দেখতে পাই। এখনো হয়তো সব লেয়ার দেখতে পাই না। ও সেই জায়গাটা পৃথিবীর সেরা জায়গা করে আছে তো হ্যাপি প্রিন্স গল্পটা। হ্যাপি প্রিন্স গল্পটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই যে এক রাজকুমার, রাজকুমার সে যতদিন রাজবাড়িতে ছিল, ওই প্রাসাদের ভিতরে ছিল, ততদিন সুখ ছাড়া কিছু জানতো না। সে জানতো না পৃথিবীর মানুষের দুঃখ আছে। সে হাসি ছাড়া কিছু জানতো না। সে জানতো না মানুষ কান্না করে। কান্না করবে কেন? মানুষের জীবনে যদি দুঃখ না থাকে, কোনো শোক না থাকে, তাহলে কান্না করবে কেন? সে সারাটা জীবন হ্যাপি প্রিন্স ছিল। কিন্তু সেই সারাটা জীবন খুব লম্বা হয়নি। অল্প বয়সেই প্রিন্স মারা গেল। মারা যাওয়ার পরে প্রিন্সের একটা মূর্তি স্থাপন করা হলো ওই রাজধানীর চৌরাস্তায়, চৌরাস্তার মাঝখানে। সেখানে সে একা একা কাঁদে। একটা সোয়ালো পাখি, পরিযায়ী সোয়ালো, সে শীতকালে ওই এলাকা থেকে এই আমাদের এশিয়ার কোথাও চলে আসতেছে, মিশরে আসতেছে সে তার দলবলের সঙ্গে। ওই দিন রাতটা বিশ্রাম নিচ্ছিল ওই মূর্তিটার পায়ের গোড়ায়। হঠাৎ করে তার মনে হলো একটা দিন বেশি থেকে যাই, এই শহরটা দেখি। বাকিরা মিশরের পথে আগালো, সে একটু থাকলো। রাতের বেলায় তার শরীরে ওই রাজপুত্র কান্নার ৩টে ফোঁটা পড়লো, অশ্রুর ৩টে ফোঁটা। তারপরে সে গিয়ে রাজপুত্রকে জিজ্ঞেস করলো, তুমি কে? রাজপুত্র বলল, আমার নাম হ্যাপি প্রিন্স। তাহলে তুমি কাঁদতেছো কেন? তখন সে বলল যে আমি তো আসলে জানতাম না যে কান্না বলে কিছু জিনিস আছে। কিন্তু এখন যখন আমি রাজধানীর চৌরাস্তায় দাঁড়ায় আছি, তখন আমি দেখতেছি চারিদিকে মানুষের অনেক শোক, অনেক দুঃখ। আমি এই শোকের মুখোমুখি হয়ে আর সহ্য করতে পারি না। আমি সবসময় কাঁদি। তাহলে কান্না থামানোর উপায় কি? এবার ওই সোয়ালোটাকে দিয়ে ওই রাজপুত্র একে একে তার শরীরের সব দামি মুক্ত গহনা যা যা ছিল, তার পুরো শরীরটা বানানো ছিল সোনা দিয়ে, সব কিছু লোকেদের ভিতর বিলায় দিতে শুরু করে। তার চোখ খুলে বিলায় দেয়, চোখ দামি রত্ন দিয়ে বানানো ছিল, এক সময় তার হৃৎপিণ্ডটাও বিলায় দেয়। তার পুরো শরীরের সব রত্ন বিলায় দেয়। এই করতে গিয়ে পাখিটাও আর মিশরে যেতে পারে না, প্রচন্ড ঠান্ডায় এক রাতে মারা যায়, এবং সেই রাতেই আসলে সর্বস্ব শেষ হয়ে যায় ওই হ্যাপি প্রিন্সের। আমি এই হ্যাপি প্রিন্সকে আজকের এই জিওভান্নি লো সেলসোর মধ্যে দেখতে পাই। দেখেন এই ছেলেটা যতদিন ফ্রান্সে না আসছে, ততদিনও জানতো না পৃথিবীতে দুঃখ কষ্ট কি জিনিস।
আর্জেন্টিনার একটা ছেলের জন্য এটা খুব অবাস্তব একটা ব্যাপার, কারণ তারা দুঃখ কষ্ট দেখেই বড় হয়। কিন্তু লো সেলসো কোনোদিন দুঃখ কষ্ট দেখে নাই। মনো, ওর ডাকনাম মনো। মনো কোনোদিন দুঃখ কষ্ট দেখে নাই। মনো মানে হচ্ছে বাদর। এই রেসিস্ট টেসিস্ট অর্থে না, একেবারে আদরের বাদর। আমরা যেরকম বাসার বাদর ছেলেটাকে বাদর বলি, যদিও লো সেলসোর কোনো বাদরামির কোনো গল্প শোনা যায় না। সে ছোটবেলা থেকে খুব শান্ত ছেলেটা, কিন্তু বাবা তারে বাদর বলেই ডাকতেন। সেই থেকে বন্ধুরা শুনছে, সেখান থেকে জানে না এখন আর্জেন্টিনা দলেরও সবাই মনো ডাকে। খোদ অ্যাঞ্জেল ডি মারিয়াও তারে মনো বলে ডাকে। অ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্য তারে মনিতো ডাকে, কারণ তাদের আরেকটা মনো কেউ একজন ছিল, মনিতো মানে ছোট বাদর। তো যাই হোক, এই বাদর একেবারে বাড়ি হচ্ছে রোজারিও সেন্ট্রাল ক্লাব থেকে 5টা ব্লক দূরে। হেঁটে হেঁটে প্রতিদিন বিকেল বেলায় ওখানে আসতে পারতো। এবং ওর বাবা আর অ্যাঞ্জেল ডি মারিয়ার বাবা একসময় ওই রোজারিও সেন্ট্রালের আশেপাশে কোথাও আড্ডা দিতেন, ফুটবল খেলতেন। যদিও অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ি ওখান থেকে বেশ দূরে, প্রায় 50 কিলোমিটার, কিন্তু উনি এক বয়সে চাকরি করতেন মিগুয়েল ডি মারিয়া রোজারিওতে। তখন এই ইয়ের বাবার সঙ্গে, লোসেলসোর বাবার সঙ্গে খাতির ছিল। লোসেলসোর বাবা হচ্ছে পাগল, একদম পাগল রোজারিও সেন্ট্রালের জন্য। রোজারিওর লোকজন বুয়েন্স আয়ার্সের লোকজন এরকমই। রোজারিও দুই ভাগে বিভক্ত। রোজারিওর পৃথিবী হচ্ছে এক পাশে রোজারিও সেন্ট্রাল, এক পাশে নিউয়েল ওল্ড বয়েজ। মানে এক পাশে মেসি, এক পাশে ডি মারিয়া। ডি মারিয়া হচ্ছে রোজারিও সেন্ট্রাল, আর মেসি হচ্ছে নিউয়েল ওল্ড বয়েজ। তো ওরা হচ্ছে রোজারিও সেন্ট্রালের 5 ব্লক দূরেই। ওর বাবা ক্লাবের একটা পাগলা সমর্থক। ওর বাবা ইলেকট্রিকের কাজ করতেন, এমনিতে ভালো চাকরি করতেন, পাশাপাশি ইলেকট্রিকের কাজ বুঝতেন। ক্লাব বিল্ডিংয়ে এবং স্টেডিয়ামে যত ইলেকট্রিকের ছোটোখাটো কাজ হতো, এগুলো ফ্রি করে দিতেন। ওই অফিস থেকে ফিরে বিকেলবেলায় ছেলেকে নিয়ে মাঠে যেতেন। ছেলে মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াতো, একবারে বাচ্চাটা তখন 3-4 বছর। আর উনি কোথাও কাজ টাজ থাকলে ওগুলো ফ্রি করে দিতেন। ওই ছোট বাচ্চাটাকে রেগুলার মাঠে আসতে দেখে ওর যে রোজারিও সেন্ট্রালে অভিষেক হলো, সেটা হচ্ছে মাস্কট হিসাবে। মাস্কট মানে কি, ওই যে দেখেন না ফুটবলাররা কিছু বাচ্চাকে হাতে ধরে মাঠে ঢোকে ম্যাচের সময়, ও রোজারিও সেন্ট্রালের খেলোয়াড়দের মাস্কট ছিল। খেলোয়াড়রা ওকে হাতে ধরে নিয়ে যেত। ওর তখন প্রিয় শখ ছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার মাস্কট হবে। ডি মারিয়ার হাত ধরে কবে নামতে পারে। সব দিন তো সুযোগ হতো না, যেদিন সুযোগ হতো খুব মজা পেত। পরে এসে ওই ডাগ আউটের কাছাকাছি বসে থাকতো, ডি মারিয়ার খেলা দেখতো, হা করে খেলা দেখতো। কিন্তু তার প্রিয় খেলোয়াড় কিন্তু আবার রিকেলমে, সেটা পরে বলতেছি। সে প্রথমে মাস্কট হিসেবে রোজারিও সেন্ট্রালে জয়েন করলো, তারপরে বল বয় হিসেবে কাজ করতো। যখন বাচ্চাটা 5-6 বছর বয়স হচ্ছে, 7-8 বছর বয়স হতে হতে ওর ফুটবল খেলা শুরু করতে হবে। কিন্তু রোজারিও সেন্ট্রালের ক্লাবে সম্ভবত একটা ব্যাপার আছে, 9-এর আগে ওরা একাডেমিতে নেয় না। ফলে ওর বাবা শুরুতে পাশে একটা গ্যালাকটিকোস বা এরকম কিছু একটা একাডেমি আছে, সেই একাডেমিতে দিলেন। ওখানে 1 বছর শিখলো, তারপরে এই রোজারিও সেন্ট্রাল তাদের একাডেমিতে নিয়ে নিল। এরপরে তো খুব দ্রুত তার সিনিয়র দলে অভিষেক হয়ে গেল। সিনিয়র দলে তার যেদিন অভিষেক, তার আগের রাতে সেদিন হোটেলে রাতে আছে। যদিও 5 ব্লক দূরেই বাসা, কিন্তু ওই রোজারিও সেন্ট্রাল ক্লাবের সঙ্গে হোটেল আছে। ওই হোটেলে ও রাত কাটাচ্ছে। হঠাৎ করে ওর ফোন বেজে উঠছে। আননোন একটা নাম্বার, বিদেশি নাম্বার। ওর নাম্বারটা রিসিভ করে ও জাস্ট বলছে হ্যালো। ওপাশ থেকে কেউ একজন বলছে, হ্যালো মনিতো? তো ও বলছে, ইয়েস মনিতো। তখন ওপাশ থেকে বলছে যে আমি অ্যাঞ্জেলিতো। ও অ্যাঞ্জেলিত্তটা বোঝে নাই যে অ্যাঞ্জেলিত্ত কে, কিন্তু কণ্ঠটা শুনে ও বুঝতে পারছে লোকটা কে, অ্যাঞ্জেল ডি মারিয়া। ও কেঁপে উঠছে। ও বলছে যে কমপক্ষে 1 মিনিট আমি কোনো অ্যান্সার করতে পারি নাই। সে যে আমারে নিজে ফোন করতে পারে। তো আমি যখন স্বাভাবিক হয়ে তারে থ্যাংক ইউ বললাম যে তুমি ফোন করছো, তা বলল আমি তোমার খোঁজ খবর রাখি, তোমার বাবা আমার বাবার বন্ধু, তোমার আগামীকালকে অভিষেক হতে যাচ্ছে, সেই জন্য তোমাকে ফোন দিছে। আর তোমাকে কিন্তু প্যারিসে আনার একটা চেষ্টা করতেছি। তুমি ইউরোপে চলে আসবা খুব দ্রুত, যেখানেই আসো আমি আর লিও তোমার খোঁজ খবর রাখতেছি। মানে ও সেই বয়স থেকে এদেরও দুজনের চোখে আছে, এবং এরা দুজনই মনে করতো যে এদের ভবিষ্যৎ হবে সে। ওই লেফট সাইডে খেলতে পারে, ভালো ক্রিয়েটিভ মানুষ, দারুণ বল প্লেয়ার, দারুণ প্লে মেকার। ফলে ডি মারিয়া মেসি দুজনেরই খুব পছন্দ। দুজনেরই শহরের ছেলে। আর ডি মারিয়ার তো বিশেষ ব্যাপার, ডি মারিয়া রোজারিও সেন্ট্রাল অন্তঃপ্রাণ। সে তো এখন রোজারিও সেন্ট্রালেই ফিরে গেছে। ফলে ক্লাবের এরকম একটা কমিটেড মানুষের ছেলের অভিষেক হচ্ছে, এবং ছেলেটা ভালো খেলে, খুব খোঁজ খবর রাখতো। এখনও খোঁজ খবর রাখে, এখনও নাকি ছেলেটা খুব যত্ন নেয়। এই যে এই বিশ্বকাপে অভিষেক হলো, এ উপলক্ষেও নাকি ফোন করছে। রোজারিওতে 2-1 বছর ভালো করার পরেই ইউরোপে নামডাক হয়ে গেল। বয়স 15-16 হতে না হতেই মোটামুটি ফেমাস হয়ে গেল। তাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল জুভেন্টাস, এসি মিলান,
ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা। বার্সেলোনা অনেক দূর পর্যন্ত বিট করছিল। কিন্তু পিএসজি তেলের টাকার সঙ্গে কেউ পেরে ওঠে নাই। পিএসজি এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে পিএসজিতে তখন ডি মারিয়া। ফলে ওদের ফ্যামিলির ব্যাপারটাও ছিল। ফ্যামিলি বারবার ডি মারিয়ার সঙ্গে কথা বলতেছিল, যেহেতু ফ্যামিলি ফ্রেন্ড। ডি মারিয়া বলতেছিল, এখানে আসেন, এখানে আসলে ভালো থাকবে। আমি দেখে শুনে রাখবো। আমার এখানে থাকবে। পরে ওর ফ্যামিলিটা কিরকম সাপোর্টিভ দেখেন। ওর ফ্যামিলি ওর হবু স্ত্রী, তখনও বিয়ে করে নাই, ওর হবু স্ত্রী, ওর ছোট ভাই ফ্রান্সিস যে এখনো খেলতেছে, তারপরে ওর বোন, ওর বাবা, মা, এই ৫ জন সঙ্গে নিয়ে একবারে প্যারিসে চলে আসে। ও পিএইচজিরে বলছেই যে আমার ওরকম একটা অ্যাপার্টমেন্ট দিতে হবে যে আমি এই ৫ জন নিয়ে আসবো। আমি একা আসতে পারবো না। আমার ফুল ফ্যামিলি আসবে। আমার ফুল চলে আসছে সব ছেড়ে ছেড়ে। একটা জিনিস বলি, ওই যে থাম্বে যে ছবিটা দেখতেছেন যে ও এই ৫ আঙ্গুল দেখাচ্ছে, এটা ওর খুব প্রিয় সেলিব্রেশন স্টাইল। এটা ৫ মানে হচ্ছে এই এক হচ্ছে ও, আর এই বাকি ৫ হচ্ছে এই ৫ জন। ওর ওয়াইফ, এখন ওয়াইফ, তখন ওয়াইফ ছিল না, বাবা, মা, বোন, ভাই। এই ৫ জন হচ্ছে ওর পৃথিবীর মূল ব্যাপার। তবে ফুটবলের জায়গায় ওর ২ জন আরাধ্য হচ্ছে ডি মারিয়া আর মেসি। সেটা ও উঠতে বসতে বলে। কারণ ও শহরের ২ নায়ক। না বলে যাবে কই। কিন্তু ওর আইডল হচ্ছেন রিকেলমে। ও যখন পিএসজিতে জয়েন করতেছে তখন এল একিউপের দেওয়া একটা ইন্টারভিউতেও বলতেছিল যে রিকেলমেরে ও কেন খুব পছন্দ করে, ওর আইডল কেন। কারণ রিকেলমের ভেতরে ও যে পছন্দটা ওর, ওই অলস সৌন্দর্যটা আছে। আমরা তো জানি পৃথিবীর অলস সৌন্দর্যের শেষ কথা হচ্ছে হুয়ান রোমান রিকুলমে। ও রিকুলমের ওই ব্যাপারটা ওর খুব পছন্দ। এবং ওই ছোটবেলা থেকে কিন্তু নিজেরা ওইভাবেই তৈরি করছে ফুটবলার হিসাবে। ও রিকুলমে একটা কথা বলতেন যে গোল করার চেয়ে করানোতে আনন্দ বেশি। ওই ফিলোসফিটা ও খুব ফলো করত। কিন্তু ওখানে ওরা আবার ইন্টারভিউতে জিজ্ঞেস করতেছে যে তাহলে কি আপনি রিকুলমের মতো ওরকমই থাকতে চান, যে একটু অলস, একটু ধীর স্থির এবং গোল করবেন না। তো বলতেছে এভাবে আসলে সার্ভাইভ করা বোধহয় আজকের যুগে খুব কঠিন। কারণ এখনকার যে কম্পিটিটিভনেস, এখন আসলে সব কোচই চান তার অ্যাটাক থেকে শুরু করে ফরওয়ার্ড সবাই অলরাউন্ডার হোক। শুধু যে গোল করানোতে আটকে থাকবো সে সুযোগই নাই। গোল করতে হবে, পেস বাড়াইতে হবে, ইভেন ডিফেন্সিভ ওয়ার্কও বাড়াইতে হবে। এগুলো করতে না পারলে আসলে টপ লেভেলে সাস্টেইন করা খুব কঠিন। ওই সময় সে এটা বোঝে যে রিকেলমে হওয়াটা একটা স্বপ্ন, কিন্তু রিকেলমে হলে এই নিষ্ঠুর দুনিয়ায় টেকা যাবে না। তাহলে কি হতে হবে? ওকে তখন বলা হয়েছে তাহলে কি লিওনেল মেসি হতে চান? বলছে না, ওইটা মানে হওয়া যায় না। ওই জিনিসটা আলাদা রাখছে। ও ও উনি হচ্ছে ড্রিম। আমি ওনাকে কাছ থেকে দেখতে চাই, তার সঙ্গে খেলতে চাই, ওই পর্যন্তই। কিন্তু তারে কপিও করতে চাই না, ওই চেষ্টাও করতে চাই না। তাহলে শেষ হয়ে যাব। কারণ ওইটা ঐশ্বরিক ব্যাপার। ও ওয়ান অ্যান্ড অনলি। পৃথিবীতে লিও একবারই আসছে, আর আসবে না, ওটা কেউ কপি করতে পারবে না। তাহলে কার মতো হতে চান? তো সে বলছে আমারও যার মতো হওয়ার ইচ্ছা তাকেও আসলে পুরোপুরি কপি করার সামর্থ্য আমার নাই। সেটা আমাদের অ্যাঞ্জেল। আমার সিনিয়র, আমার শহরের বড় ভাই অ্যাঞ্জেল ডি মারিয়ারে কপি করতে চাই। কিন্তু ঘটনা হচ্ছে তার যে পেস এবং তার যে স্কোরিং অ্যাবিলিটি, তার যে ফিনিশিং অ্যাবিলিটি, তার যে ড্রিবলিং অ্যাবিলিটি, ওগুলোকে আমি অ্যাচিভ করতে পারবো কিনা এই জীবনে আমি এটা নিশ্চিত না। আমার শুধু তার ক্রিয়েটিভিটির খানিকটা আছে, প্লে মেকিং অ্যাবিলিটির খানিকটা আছে। বাকিটাকে পারবো কিনা তবে আমি চেষ্টা করে যাব যে অ্যাঞ্জেলের কত কাছাকাছি যাওয়া যায়। আমি চেষ্টা করব আমার ফিনিশিং ক্ষমতা বাড়ানোর, আমি চেষ্টা করব আমার পেস বাড়ানোর। ওকে লাস্ট কোয়েশ্চেনটা ওই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এসব বড় খেলোয়াড়ের মধ্যে আপনি যাদের ফলো করেন তাদের মধ্যে কোন জিনিসটা বেশি পছন্দ করেন যেটা আপনার নাই? বলছে পেস। পেস। এদের সবার দেখবেন বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ করে এরা বুলেট ট্রেন হয়ে যায়। ওই জিনিসটা আমার নাই। এই বয়সে একটা ছেলে নিজের শর্টকামিং গুলো কিভাবে ফাইন্ড করছে দেখেন। ওই যে বললাম অস্কার ওয়াইল্ডের সুখী রাজকুমার, এইবার দেখেন তার সঙ্গে মেটাফরিক মিলটা কোথায়। সে যতদিন প্যারিসে না আসছে ততদিন কিন্তু সে রাজপ্রাসাদে থাকা সেই রাজকুমার ছিল, যার জন্য বাবা আলাদা করে খেলার আয়োজন করেন, যার জন্য বিশেষ করে একটা একাডেমিতে নিয়ে যান, যে কম বয়স, রোজারিও সেন্ট্রাল নিচ্ছে না, বিশেষ আয়োজন করা, যার জন্য প্যারিসে আসার সময় গোষ্ঠীসুদ্ধে সবাই চলে আসেন, বিশেষ করে একটা অ্যাপার্টমেন্ট কেনা হয়। একেবারে রাজকুমারের মতো ব্যাপার না। কিন্তু প্যারিসে আসার পরে তার সামনে একটা কান্নার দুনিয়া খুলে গেল। সে প্রথম টের পেল এই দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই দুনিয়ায় আসলে কান্নাই মূল ব্যাপার। পিএইচজিতে খুব বেশি দিন 11 মেক করতে পারল না। এই বসে থাকে, বেঞ্চে যায়, ওপরে ওঠে। তারপরে টটেনহামে গেল, টটেনহামে গিয়ে ইনজুরি, তারপরে ফার্স্ট 11 মেক করতে না পারা, সব মিলে বাজে একটা অবস্থা। তখন একটা আলোচনা শুরু হয়ে গেল যে লো সেলসো বোধহয় গন কেস হয়ে যাচ্ছে খুব দ্রুত। ও আর ইউরোপে দাঁড়াতে পারবে না।
টটেনহাম ওরে বিভিন্ন জায়গায় লোনে পাঠাচ্ছে। আজকে রিয়াল বেটিসে পাঠায়। রিয়াল বেটিসে গেছিল পিএসজি থেকে। তারপরে গেল ইয়েতে টটেনহামে। আজকে রিয়াল বেটিসে পাঠায়, কালকে অমুক জায়গায় পাঠায়, তমুক জায়গায় পাঠায়। সারা ইউরোপ জুড়ে চষে বেড়াচ্ছে। কোথাও ম্যাচ পায় না। আর বেশিরভাগ সময় কাটে হাসপাতালের বারান্দায়। ক্রাচে ভর দিয়ে ঘুরে বেড়ায় ইনজুরিতে। আজকে হ্যামস্ট্রিং ইনজুরি, কালকে পিঠে ব্যথা, পরশুদিন পা ভাঙা, এইগুলা। মানে দুনিয়াটা ওর সামনে খুলে গেল। একদম ওই অস্কার ওয়াইল্ডের রাজকুমারের মতো। সে টের পেল দুনিয়াটা এরকম রাজপ্রাসাদ না, দুনিয়াটা কান্নার জায়গা। এটা আরো বেশি টের পেল জাতীয় দলে এসে। জাতীয় দলে অভিষেক কিন্তু আজকে হয় নাই, 2017 সালে। আজকে থেকে 9 বছর আগে এই ছেলেটা জাতীয় দলে অভিষেক হয়েছে। পরে সাম্পাওলি তারে 2017 সালে জাতীয় দলের জার্সি দিছে, মেসির পাশে খেলছে। তখন মনে করা হয়েছে যে মেসির সবচেয়ে ভালো ডেপুটি হবে, মেসির ডান হাত হবে। ওই অ্যাবিলিটিটা তার ছিল। তাহলে কি চমৎকার হতো, এক পাশে ডি মারিয়া, এক পাশে লো সেলসো, মাঝখানে মেসি। তাহলে তো একেবারে রোজারিওর 3 ছেলে মিলে দুনিয়া দখল করতো। সেটাই সবাই স্বপ্ন দেখতেছিল। কিন্তু এই যে সাম্পাওলির যে ভুতুড়ে কাণ্ড কারখানা, সে সুবাদে ছেলেটা বিশ্বকাপ দলে ডাক পেল, ম্যাচ পেল না একটাও। ওকে বিশ্বকাপে ম্যাচ পেল না, অন্যান্য জায়গায় ম্যাচ পাবে তো ম্যাচ পায় না। ম্যাচ পাওয়া শুরু হলো স্কালোনির সময়। স্কালোনি মুগ্ধ হয়ে গেলেন। সবচেয়ে বড় কথা যে তিনি যেটা খুঁজতেছিলেন, যে মেসির দুপাশে, এক পাশে খুব প্রচন্ড গতিশীল একটা উইঙ্গার ডি মারিয়া, আর একটা হচ্ছে একটু প্লে মেকিং টাইপের, মানে আলমাদা টাইপের একটা ছেলে। যদিও আলমাদা মেক শিফট খেলে জায়গাটায়, কিন্তু ওইটার জন্য তো লেস অলসো বেস্ট ওই জায়গাটার জন্য। ফলে একটা কি সুন্দর কম্বিনেশন হয়, এবং সেটা হয়ে গেল। কিন্তু এই যে আমরা দেখি 2020 থেকে 2022 36 ম্যাচের আনবিটেন যে স্ট্রিক আর্জেন্টিনার, এটা প্রাণভোমরা কিন্তু মেসি লেসলসো জুটি। মেসি আর লেসলসো তখন মোটামুটি কাঁপায় দিচ্ছে। সবাই তো ধরেই নিচ্ছে বিশ্বকাপ এই দুজন হাতে তুলবে। তার মানে ভাগ্যটা অবশেষে ফিরলো, রেগুলার হলো, টিমকে জেতালো, এবং ওর ওই ফিলোসফিতে কিন্তু ঠিক থাকতে পারলো। সেটা হচ্ছে গোল করানোতেই বেশি আনন্দ, করায় না। হয়তো গোল খুব একটা, মানে মেসির এই সিস্টেম, স্কালোনির সিস্টেম ওকে মেনে নিল। যদিও এর আগে বলতেছে পৃথিবী নিষ্ঠুর, এখানে রিকুলমের মতো করে বাঁচা যায় না। কিন্তু কোচটা যখন হয় স্কালোনি, বড় ভাইটা যখন হয় মেসি, এলাকার বড় ভাইটা যখন হয় ডি মারিয়া, তখন তো এটা মানা যায়। কারণ ওরাই স্কোর করার দায়িত্ব নিয়ে নিবে। অনেকে আছে স্কোর করার, তুমি বাবা বল নিয়ে প্লে করো, ওতেই আমরা খুশি। এবং সেই জিনিসটা করে ম্যাজিক করে ফেললো। কিন্তু কি দুর্ভাগ্য দেখেন, 2022-এ কাতারে যখন ক্যাম্প শুরু হয়ে গেল, সে ক্যাম্পে থাকা অবস্থায় লো সেলসোরে বিদায় দিতে হলো স্কালোনির। দল থেকে চলে যেতে বলতে হলো যে তোমারে আর রাখতে পারতেছি না, ইনজুরি ঠিক হলো না, সুস্থ হলো না। স্কালোনি সারাটা রাত ওই হোটেলের লবিতে কাঁদছেন। এটা পরে বহুবার ইন্টারভিউতে বলছেন যে আমার জীবনে এত বড় শোকের রাত আর আসে নাই। বিকালবেলায় ওরে আমি গাড়িতে তুলে দিলাম, এবং খুব মুখ কঠোর করে, যেন ও বুঝতে না পারে যে ওরে আমি খুব কঠোর ইয়েভাবে বিদায় দিচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। কারণ ও তাহলে আর বেশি ভেঙে পড়বে। আমি ওরে বলছি যে না, আমি আনফিট খেলোয়াড় রাখবো না। ওরে বিদায় দিয়ে এসে আমি আর রুমে ঢুকি নাই, সারাটা রাত লবিতে বসে থাকছি। যে কি করলাম আজকে, যে ছেলেটার উপরে ভরসা করে 2 বছর টিম সাজালাম, 36টা ম্যাচ ধরে অপরাজিত থাকলাম, সেই ছেলেটারে বাড়ি পাঠায় দিতে হলো। এবং প্রথম ম্যাচেই তো আর্জেন্টিনা ওই ধাক্কাটাও খেলো। তখন স্কালোনি পরে ইন্টারভিউতে বলছেন যে পরে আমার মনে হচ্ছিল যে আমি কি ভুল করলাম না ঠিক করলাম। ও যদি ইনজুর্ড থাকে, তাও ডাগ আউটে বসে থাকতো, তাও তো গুড লাক হিসাবে থাকতো, লাকি চার্ম হিসাবে থাকতো। কিন্তু কি হলো, পরে অবশ্য সেই জায়গা থেকে তার বন্ধুরা উদ্ধার করছে, সবাই মিলে সেই জায়গাটা করছে। কিন্তু ওর দুঃখের জীবনের তো আর শেষ নেই। বিশ্বকাপটা শেষ হলো, কোপা আসলো, ততদিনে তো আর্জেন্টিনা আবার বদলে গেছে। আর্জেন্টিনায় ওর বদলে যে মিডফিল্ডটা দাঁড় করাইছিলেন স্কালোনি ওই 1 ম্যাচের জন্য, 2 ম্যাচের জন্য, সেটাও ক্লিক করলো না, ওই পাপু গোমেজরা ক্লিক করলো না। পরে ডি পল, ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্দেস, তুলনামূলক অপরিচিত 3টা ছেলে, বিশ্বকাপেই তাদের এই জুটিটা হলো, ট্রায়োটা হলো। এই ট্রায়োটা তো এখন ম্যাজিক ট্রায়ো হয়ে গেছে। বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা যে মিডফিল্ডার, তাদের সঙ্গে তুলনা করা যায় এদের। অর্কেস্ট্রার জায়গা থেকে এদের আশেপাশে কেউ নাই। এরা একজন চোখ নাচালে আরেকজন বুঝতে পারে কি করতে হবে। চোখও নাচানো লাগে না। এদের ঘাড় ঘুরানো, এদের ভাবভঙ্গি দেখে আরেকজন বুঝতে পারে কি করতে হবে। এই 3জন ম্যাজিক। এর জায়গা নিচ্ছে, ও এর জায়গা নিচ্ছে, কে ডিফেন্সিভ, কে অফেন্সিভ, কে খেলা নিয়ন্ত্রণ করতেছে, আপনি বুঝতে পারবেন না। ভবিষ্যৎবাণী করতে পারবেন না যে আগামী 5 মিনিট ওরা 3জন কে কি রোল প্লে করবে। ফলে আসলে লো সেলসো ইতিহাসটাই কেমন নাই হয়ে গেল। যদিও 24 কোপা আমেরিকায় প্রচন্ডভাবে ফিরে আসলো। 24 কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে যখন আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে, নাকি সেমিফাইনালে চিলির বিপক্ষে গোল পাচ্ছিল না, ওই যে ম্যাচটা একেবারেই গোল পাচ্ছিল না, হঠাৎ করে 3টা সাব করলো স্কালোনি। সে কি ম্যাজিক্যাল সাব,
দুইটা সাপ ছিল লাউতারো আর লোসেলসো। লোসেলসো নেমেই কি বিস্ময়কর একটা পাস দিল, একেবারে ভুবনচের একটা পাস দিল। ওই এক পাসে লাউতারো গোল করে ফেললো। এই তো ম্যাজিক, ম্যাজিক। কিন্তু ম্যাজিক হয়ে থেকে গেল, অদৃশ্য ম্যাজিক। ওই হ্যাপি প্রিন্সের মতো দুঃখী হয়ে ছেলেটা থেকে গেল। এবারে তো বিশ্বকাপ তার জন্য নিষ্ঠুরতা হয়ে চলে আসছিলই। এই বিশ্বকাপের কিছুদিন আগে ইনজুরিতে পড়ছিল এবং সবাই মোটামুটি ধরে নিয়েছিল যে স্কালোনি নিবে না, স্কালোনি তো হাফ ফিট পছন্দ করে না। এবার বিশ্বকাপে স্কালোনি তার পলিসির বিপক্ষে কিছু অনেকগুলো কারণে সেই অর্কেস্ট্রা ঠিক রাখতে চাইছে যে পুরো 26 জনের যেন অর্কেস্ট্রা থাকে, সবাই যেন পরস্পরের বোঝে। ছোটখাটো ইঞ্জুরিরে এই জন্য অবহেলা করছে, কিছুটা সেজন্য সাফারও করতে হচ্ছে। মন্টিয়েল, মলিনা, ত্যাগলাফিকো, রোমেরো অনেকেই আসছে, জুলিয়ান আলভারেজ ছোট ছোট ইঞ্জুরি নিয়ে কি করা যাবে? তার ভিতরে লো সেলসও তুলনামূলক ফিট। কিন্তু বিশ্বকাপে ম্যাচ পাবে কি করে বলেন ভাই? এই যে ট্রায়োটা দাঁড়াইছে, এই ট্রায়োর আবার বিকল্প হিসাবে আছে নিকো পাজ, একেবারে পডিজি, আবার আছে আলমাদা। এর কাউরে যদি আপনি তোলেন তাহলে এরা কেউ নামবে। মানে আপনি এই মানে মিডফিল্ডারের জায়গায় দিতে পারবেন না। না, শেষ পর্যন্ত কালকে মিডফিল্ড জেনারেল হিসাবেই মাঠে নামলো। মিডফিল্ডের লিডার হিসাবেই মাঠে নামলো। নেমে মুহূর্তে দেখায় দিল যে কি জিনিস সে ছিল। সে যখন হ্যাপি ছিল সেই প্রিন্সটা কেমন ছিল, সোনায় গড়া প্রিন্সটা কেমন ছিল, মুহূর্তের ভিতরে সেটা সে প্রুফ করে দিল। আমি জানি না যে এরপরও তার স্টার্টার হওয়া হবে কিনা, সম্ভবত হবে না। এই বিস্ময়কর পারফরমেন্সের পরেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বেশিরভাগটাই তার সাইড বেঞ্চে বসে, ডাগ আউটে বসে দেখতে হবে। দু একটা ম্যাচে হয়তো সেকেন্ড হাফে নামবে, কখনো বিলাসিতার কারণে, কখনো নিতান্ত প্রয়োজন যে খুব বেশি গোল বের করতে হবে, এরকম ম্যাজিক্যাল একটা মোমেন্ট দরকার। মেসির পাশে ওরে নামায় দাও, সামনে লাউতার, ওরা কেউ একটাই ম্যাজিক দিয়ে কিছু করে ফেলবে। মেসি আরো দুজনে মিলে ম্যাজিক করার চেষ্টা করবে। এরকম মোমেন্ট ছাড়া মনে হয় না যে খুব একটা সুযোগ পাবে, কারণ আর্জেন্টিনার ডিফেন্সের সমস্যা আছে। আর্জেন্টিনা ওই ট্রায়োতে হাত দিতে চাইবে না, স্কালোনি ওই ট্রায়োতে হাত দিতে চাইবে না, কারণ ওই ট্রায়োর বড় ব্যাপার হচ্ছে যে তিনজনই সমান ডিফেন্সিভ, সমান অ্যাটাকিং এবং সমান স্টেবল করতে পারে টিমরে। ফলে ওই ডিফেন্সে যদি হাত দেয়, আমাদের লোসেলসের তো ডিফেন্সিভ অ্যাবিলিটি অত বেশি না। ফলে কি হবে, আবার এদিকে রোমেরো বা লিসান্দ্রো বা ওটামেন্ডি যারাই থাকুক তাদের উপর চাপ বেশি চলে আসবে, মিডফিল্ড বারবার ফাঁকা হয়ে যাবে। এই কারণে তার জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম। মানে ওই সুখী রাজকুমার একে একে তার সব অঙ্গ প্রদান করে দিল মানুষের সুখের জন্য, আর্জেন্টিনা দলের সুখের জন্য। সে স্কালোনির কথা মতো তার সব কিছু ছেড়ে দিছে শুধু আর্জেন্টিনার সুখের জন্য। এখন সে শুধু অপেক্ষায় আছে কখন সে তার চোখের সামনে আর একবার মানুষের সুখের পূর্ণতা দেখতে পায়, তার মূর্তি ভেঙে যায় যাক, তার গায়ের সব অলংকার চলে যায় যাক, কিন্তু আর্জেন্টিনার পূর্ণতাই তার শেষ কথা। সবাই ভালো থাকবেন। এই সুখী রাজকুমারের জন্য অনেক শুভেচ্ছা, তার জন্য প্রার্থনা করবেন সে যেন কোনো একটা সময় গিয়ে হলেও তার এই প্রতিভার প্রতিদানটা পায়। কারণ এরা অনেকেই সিনিয়র হচ্ছে, জায়গাটা নিশ্চয়ই ফাঁকা হবে। আমি জানি না সেই ফাঁকা জায়গা নেওয়ার মতো ও অ্যাবেল থাকবে কিনা, থাকলে যেন প্রতিদানটা পায়। আর যদি প্রতিদান নাও পায় তাও যেন আমরা ভুলে না যাই যে এরকম একটা ছেলে আসছিল, একটা রাজকুমার আসছিল যে সুখী রাজকুমার বলে পরিচিত ছিল, কিন্তু আসলে তার দুঃখ দিয়ে সে সবাইকে জয় করে নিয়েছে। এই ছেলেটার জন্য অনেক প্রার্থনা। সবাই ভালো থাকবেন।